কয়েক যুগ পর হয়তো আবার ভিডিও করতে বসেছি এবং হ্যাঁ, অনেক দিন পরে যখন গ্যাপ হয়ে যায় তখন সবার ফেভারিট ভিডিও নিয়ে চলে আসি, সেটা হচ্ছে বুক হল বা আনবক্সিং ভিডিও। আজকে আমি ভিডিওতে দেখাবো নতুন কেনা 5খানা বই, যেগুলো আমি ভোটের রেজাল্টের পরে কিনেছি। তাহলে বুঝতেই পারছেন কত নতুন বই, একদম নতুন যে বইগুলো এখন রিলিজ হয়েছে সেখান থেকেই কিছু কিছু বই আমি কিনেছি এবং সেগুলো আমি আজকের ভিডিওতে দেখাবো। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই যদি প্যাকেটটা কেটে ফেলি তাহলে এই হলো বই। এবার আমি এক এক করে আপনাদের বইগুলো দেখাবো। প্রথম যে বইটা আমার কাছে আছে সেটা হলো সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের লেখা হামারটিয়া। এই বইটা শেষ মৃত পাখি বলে একটি বই আমি পড়েছিলাম এই লেখকের, এবং সেটি আমার দুর্দান্ত লেগেছিল বলেই হয়তো এই বইটা কেনা। এবং এই বইটার উল্টো দিকে যেটা লেখা আছে সেটা হলো 25 বছর আগে সমাধান হওয়া একটা খুন, একটি চিঠি আবার খুলে দেয় সেই পুরনো কেস, বদ্ধ ঘরের রহস্য, ভুলে যাওয়া স্মৃতি আর মানুষের অপরাধবোধ। তদন্ত যত এগোয় ততই স্পষ্ট হয় শুধু খুনের গল্প নয়, এটা হামারটিয়ার আখ্যানও হতে পারে। সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের ব্যাপারে যেটা বলছিলাম, তার ওই শেষ মৃত পাখি বইটা পড়ে আমার এত ভালো লেগেছিল এবং বইটা শেষ করার পর আমার অনুভূতিটা এত সুন্দর ছিল যে আমি যখন এই বইটা দেখলাম তখন আর এই বইটা না কিনে পারলাম না। সুপ্রকাশ থেকে প্রকাশিত হয় বইটা, 350 টাকা মুদ্রিত মূল্য, পেপার ব্যাক একটা বই এবং পৃষ্ঠা সংখ্যা 162-র আশেপাশে। প্রচ্ছদটা দেখলেই একটা পুরনো যুগের ভাইবস আসে, যেভাবে এখানে একটা ছেঁড়া এবং পোড়া অর্ধেক কাগজ, তার পাশে একটা চশমা পড়ে আছে এবং এখানে রক্তের ফোঁটা, তো সেটাই ইন্ডিকেট করে যে এই বইটা একটা রহস্যের বই বা রহস্য ঘেরা একটা উপন্যাস হয়তো এই বইটা। পড়ে আমি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব এবং হ্যাঁ, দেখে মনে হচ্ছে একটু বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে এবং তাড়াতাড়ি পড়তে হবে। জানি না কি নিয়ে, একদমই জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট দেখে কেনা এবং তাড়াতাড়ি শেষ করব। এরপরে যে বইটা আছে সেটা হচ্ছে জ্যাক ফ্রুটেলের লেখা দ্য থিঙ্কিং মেশিন, কৌশিক রায়ের অনুবাদ করা 1 নম্বর বই। জ্যাক ফ্রুটেল সম্পর্কে সবথেকে ইন্টারেস্টিং যে তথ্যটা দেওয়া যেতে পারে সেটা হলো তিনি টাইটানিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। খুব অল্প বয়সে প্রাণ হারালেও ডিটেকটিভ জগতে তিনি এমন এক অমর চরিত্র সৃষ্টি করে গিয়েছেন যার কথা না বললেই হয়তো নয়। প্রফেসর অগাস্টাস SFX ভ্যান ডুসেন, এবং এনাকেই তার ভক্তরা থিঙ্কিং মেশিন বলেই চেনেন। তাই এই বইটা দ্য থিঙ্কিং মেশিন সমগ্রের প্রথম পার্ট। বইটার পেছনের পাতায় যেটা লেখা আছে সেটা যদি পড়ে শোনাই, ভ্যান ডুসেনের সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তার নিরপেক্ষ যুক্তিবাদ। তার কাছে আবেগ, কুসংস্কার বা পূর্বধারণা এগুলোর কোনো মূল্য নেই। প্রতিটি রহস্যকে তিনি একটি গাণিতিক সূত্রের মতো দেখেন। প্রফেসরের গল্পগুলো ভিক্টোরিয়ান যুগের কিংবদন্তি গোয়েন্দাদের সঙ্গে একই সারিতে আসে না। সেই যুগের বেশিরভাগ গোয়েন্দা গল্পেই মানুষের আবেগ কম বেশি থাকলেও প্রফেসরের গল্পগুলোতে তা একেবারেই মিসিং। হোমস বা পোয়েরোর মতো চরিত্রদের মধ্যে সময় বিশেষ আবেগ বা মানসিক দুর্বলতা দেখা গেলেও ভ্যান ডুসেনের সম্পূর্ণ আবেগহীন এবং কেবলমাত্র যুক্তির দ্বারা চালিত হতে দেখা যায়। এই গল্পগুলো পড়তে পড়তে অনেক সময়ই তা শুষ্কং কাষ্ঠং মনে হতে পারে ঠিক সেই কারণেই। তবুও বহু মার্কিন রহস্য প্রেমীর কাছে প্রফেসর ছিলেন অত্যন্ত শ্রদ্ধার এবং প্রিয় গোয়েন্দা চরিত্র। শব্দ প্রকাশনী থেকে প্রকাশিত হয় এই বইটা এবং 300 টাকা এই বইটার মুদ্রিত মূল্য। বইটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে দেখলাম সেই যুগের কিছু পেপার কাটিং এবং ছবিও রয়েছে। এছাড়াও সুন্দর থিঙ্কিং মেশিন নিয়ে একটা ভূমিকা লেখা আছে এবং তারপরে সূচিপত্রের দিকে তাকালে এখানে মোট 9টি গল্প রয়েছে। এবং হ্যাঁ, এই বইটার মধ্যে ইলাস্ট্রেশন রয়েছে আমি দেখতে পাচ্ছি, এবং ইলাস্ট্রেশনগুলোও পুরনো যুগের ইলাস্ট্রেশন, যেগুলো একদম পুরনো যুগের ইলাস্ট্রেশন, সেই সময় থেকেই তুলে আনা। এবং হ্যাঁ, দারুণ, বইটার পেজ কোয়ালিটি থেকে শুরু করে সমস্ত কিছু আমার দারুণ লাগছে এবং পড়ার জন্য প্রচণ্ডভাবে আমি উদ্গ্রীব, কারণ জানেনই এরকম ডিটেকটিভ বই পড়তে আমার কত ভালো লাগে। এবং হ্যাঁ, অনুবাদ বইগুলো তো আরও সুন্দর লাগে। এবং যারা সত্যি বাইরের বই পড়তে চান এবং যাদের ইংলিশ পড়তে অসুবিধা, আমার মনে হয় তাদের অনুবাদ বই পড়তে গিয়ে কোথাও না
ছিটকানোর দরকার নেই, অনুবাদ পড়ুন, জানুন। এবং কৌশিক রায়ের অনুবাদ এর আগেও আমি পড়েছি, এখনও সেই কারণে আমি চোখ বুজে নিশ্চিন্তে এই বইটা কিনতে পারলাম। কারণ ম্যাক্স ক্যারাডাইস যে বইটা আছে বিভা প্রকাশনী থেকে, সেটাও কৌশিক রায়ের অনুবাদ করা, এবং সেই বইটা পড়ে আমি বুঝতে পেরেছিলাম অনুবাদ যথেষ্ট সুন্দর, সেই কারণে এই বইটা আমি চোখ বন্ধ করে কিনতে পেরেছি। এবং হ্যাঁ, প্রচ্ছদটাও বেশ ইন্টারেস্টিং, দেখেই তো মনে হয় যে একদম রাফ অ্যান্ড টাফ একটা ডিটেকটিভ আমি পড়তে চলেছি। তো এই বইটা নিয়ে আমি বিরাট এক্সাইটেড। এর পরে যে বইটা আছে সেই বইটার অনুবাদকেরও আমি এর আগে অনেক কটা বই পড়েছি এবং তারপরে একদম চোখ বন্ধ করে কিনে ফেলতে পেরেছি, কারণ অনুবাদ নিয়ে এখানেও আমার মনে কোনো প্রশ্ন নেই। বিশ্ব সাহিত্যের প্রথম নারী গোয়েন্দা অ্যান্ড্রু ফরেস্টারের লেখা দ্য ফিমেল ডিটেকটিভ, যেটার অনুবাদ করেছেন দীপ্তজিৎ মিশ্র। এই বইটার কভার ঘোরালেই এখানে যেখানে লেখা আছে সেটা পড়ে জানতে পারলাম অ্যান্ড্রু ফরেস্টার তার অরিজিনাল নাম নয়, জেমস রেডিং ওয়ারের ছদ্মনাম। এই নামটা অনেক দিন ধরে জানা যায়নি, এবং তাছাড়াও বাকি লেখকের সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। 375 টাকা মুদ্রিত মূল্য, শব্দ প্রকাশনীর এই বইটাও। এবং একদম শেষে বইটা সম্পর্কে যেটা লেখা আছে সেইটা বলার আগে খুব যাচ্ছে আমার এই দিকে চোখ, কারণ এই জায়গাটা দেখলেই সেই ভিক্টোরিয়ান যুগ, ইংল্যান্ডের শহর লন্ডন, সেই বিখ্যাত গ্যাসের বাতি, ঘোড়ার গাড়ি, এবং তার উপরে সবারই নিয়ে কোচওয়ান চলছে। এবং হ্যাঁ, এইটুখানি কি যারা শার্লক হোমস বা ভিক্টোরিয়ান যুগের গোয়েন্দাদের পছন্দ করেন তাদের পড়ার জন্য এইটুখানি কি যথেষ্ট, এবং দারুণ দারুণ লাগছে। তো পড়ে শোনাই আপনাদের। ভিক্টোরিয়ান লন্ডন মেট্রোপলিটন পুলিশ সবে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। গোয়েন্দা কথাটা শুনলে তখনও মানুষ একটু নাক কুচকান। সেই পর্যায়ে আবির্ভাব মিস জি ওরফে মিস গ্ল্যাডেনের। তিনি জানেন নারীর ক্ষুরোধার বুদ্ধি এবং কারো সন্দেহের উদ্রেক না করে যে কোনো পরিবেশে মিশে যাওয়ার ক্ষমতাই পেশা বেছে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। এই তুখোর বুদ্ধির গোয়েন্দানি নিজের উপস্থিত বুদ্ধি, ছদ্মবেশ এবং ফরেন্সিক জ্ঞান ব্যবহার করে পুলিশকে ধাঁধায় ফেলে দেওয়া বহু মামলার সমাধান করেন। তারই মধ্যে কিছু মামলার কথা নিজের জমানিতেই লিখেছিলেন তিনি। বাস্তবে পুলিশ বাহিনীতে মহিলাদের নিয়োগের অর্ধশতক আগে সাহিত্যের পাতায় শার্লক হোমসের রহস্য কাহিনীর ঘরানায় বদলে দেওয়া প্রায় 2.5 দশক আগে অ্যান্ড্রু ফরেস্টার সৃষ্টি করেছিলেন বিশ্ব সাহিত্যের প্রথম নারী গোয়েন্দা মিস জিকে। সেই কাহিনীগুলো একত্র করা হলো প্রথমবার বাংলায়। আগের বইটার মতো এই বইটাতেও দেখুন সেই যুগের একটা ছবি এখানে রয়েছে, এবং তখনকার প্রচ্ছদ দ্য ফিমেল ডিটেকটিভের যেটা ছিল সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এবং লেখা আছে 1864 সালে ওয়ার্ল্ড অ্যান্ড লক থেকে প্রকাশিত প্রথম সংস্করণের প্রচ্ছদ এটা। তো এগুলো বেশ বইয়ের একটা গুণগত মান বাড়িয়ে দেয়, পেজ কোয়ালিটি, ছাপা, অক্ষর, এগুলো একটা আলাদা জিনিস, কিন্তু এই যে ডিটেলিং ওয়ার্কগুলো এগুলোও কিন্তু বইয়ের মান বাড়াতে অনেকটা বেশি সাহায্য করে। কারণ আমার মনে হয় পেজ কোয়ালিটি একটু কমা হলেও আমি পড়ে নিতে পারবো, কিন্তু এই জিনিসগুলো থাকলে বইটার মান মর্যাদা সমস্ত কিছু বৃদ্ধি পায়। মোট এখানে 8টা গল্প রয়েছে, দেখতে পাচ্ছেন। খুব বড় বই না, খুব বড় বড় এক একটাও গল্প না, ছোট ছোট সবই গল্প। মাফ করবেন, 7খানা গল্প রয়েছে। প্রথম একটা শুরুর কথা, বেশি বড় গল্প না, প্রথমটা একটু যা বড়, তারপরে সবই মোটামুটি 30-40 পাতার কাছাকাছি বা 20 পাতাও রয়েছে। এবং হ্যাঁ, এখানে লেখাগুলো অন্য আগের বইয়ের তুলনায় অনেক ছোট ছোট এবং অনেকটা করে লেখা আছে। এবং ইলাস্ট্রেশন না, বইয়ের মধ্যে সেরকম ইলাস্ট্রেশন নেই, গল্পের শুরুতে ছোট ছোট ইলাস্ট্রেশন রয়েছে। দ্য ফিমেল ডিটেকটিভ এই বইটা পড়ার জন্য আমি খুবই উদগ্রীব, এবং আশা করি খুব তাড়াতাড়ি পরে আপনাদের সামনে রিভিউ নিয়ে চলে আসব। এর পরে যে বইটা আছে, যে বইটা একদম যখনই বের হচ্ছিল তখনই আমি ভেবেছিলাম বইটা কিনে নিই এবং অর্ডার দিয়ে ফেলেছিলাম, কিন্তু আসতে অনেকটা লেট হয়ে গেল। কিদো ওয়াকামাতোর কাইকি, ভাষান্তর অনির্বাণ ভট্টাচার্য। ফার্স্ট ইমপ্রেশন না, একদমই আমি এরকম ভাবিনি বইটার প্রচ্ছদ এরকম হবে, কারণ যখন আমি পত্র পাঠের পেজে দেখেছিলাম প্রচ্ছদটা আরও বেশি কালারটা ভাইব্রেন্ট বলে আমার মনে হয়েছিল, কিন্তু এই প্রচ্ছদটা কিন্তু আমার ভাইব্রেন্ট বলে মনে হচ্ছে না অতটা বেশি। এটা কিছুটা হলেও এটা কেমন একটু ফ্যাকাশে ফ্যাকাশে। যাই হোক, এটা একটা ম্যাট ফিনিশের মধ্যে আছে এবং পেপার জ্যাকেটটা আলাদা করে দেওয়া আছে, সেই সব দিক থেকে ঠিক আছে, কিন্তু কালারটা জাস্ট আমার একটু ফেড মনে হলো বলেই আমি বললাম। বাকি খুব সুন্দর। এবং হ্যাঁ, এই যে পেপার বুকমার্কটা পেয়েছি, ম্যাগনেট বুকমার্ক, যেটা আপনি পড়লেন এবং বইয়ের মধ্যে এভাবে লাগিয়ে রেখে দিলেন, লাগছে না? হ্যাঁ, লেগে গেছে। এবার রেখে দিলেন এবং পরে যখন আপনি পড়া শুরু করলেন জাস্ট ওখান থেকে বের করে নিলেন। বেশ সুন্দর একটা জিনিস ম্যাগনেটটা। যাই হোক, একটু কম লাগছে, ঠিক আছে। অন্ধকার সবসময় নিঃশব্দে এগিয়ে আসে। কিদো ওয়াকামাতোর গল্পে সেই নিঃশব্দ অন্ধকারেই বসতি, যেখানে দৈনন্দিন জীবনের আড়ালে লুকিয়ে থাকে অজানা আতঙ্ক, অদৃশ্য উপস্থিতি আর ব্যাখ্যাতীত রহস্য।
এক পাওয়ালা ছায়ামূর্তি, অভিশপ্ত বস্তু কিংবা অচেনা কোনো দৃষ্টি, সব কিছুই যেন ধীরে ধীরে বাস্তবতাকে গ্রাস করে। এই সংকলন ভয়ের চেয়েও বেশি অদ্ভুত। এ এক অস্বস্তির দীর্ঘ ছায়া, যা গল্প শেষ হওয়ার পরেও আপনার পিছু ছাড়ে না। অদ্ভুতুরে এই জগতে প্রবেশের আগে একবার ভেবে নিন, আপনি সত্যিই তৈরি তো? পত্রপাত প্রকাশনী থেকে প্রকাশিত হয়, 350 টাকা মুদ্রিত মূল্য, এবং প্রেজেন্টেশন ওইটা বাদ দিলে এইখানটা দেখুন কি সুন্দর লাগছে। জাস্ট ফার্স্ট পেজটা যখন আপনি উল্টাবেন তখন এত সুন্দর এখানে রয়েছে, এবং এই জায়গাটা পত্রপাত এত সুন্দর করে লেখা, গোল্ড প্লেটেড না গোল্ড ওয়াটার কিছু একটা বলে, আমি জানি না, ভুলে গেছি, মানে জানি না, ভুলবো কী করে। এবং এখানটাতেও যে প্যাটার্নটা দেওয়া আছে তার উপর কাইকি লেখা। এবং হ্যাঁ, তারপরে দেখুন যত বই এগোচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের ভাষান্তর করা, তত বই যত এক একটা করে পেজ এগোবে আপনার মনে হবে যে না সত্যি দারুণ কাজ, সুন্দর বই। দেখুন জাস্ট এক একটা করে এখান থেকেই যখন বই উল্টাচ্ছি কি সুন্দর লাগছে, সুন্দর। মানে বইয়ের প্রেজেন্টেশন এত সুন্দর হলে বই পড়তেই তো দারুণ লাগবে, এত সুন্দর প্রেজেন্টেশনের বই। দেখুন মোট 12টি গল্প রয়েছে, রোমাঞ্চক ক্রম দেয়া, সূচিপত্রের জায়গায় খুব সুন্দর লাগলো এই জিনিসটাও দেখে। ছোট এখানেও ছবি সেই পুরনো যুগের শিন্টো মন্দির যেগুলো ছিল সেগুলো, এবং তারপরে এখানটায় দেখুন একজন চেরি গাছের নিচে একজন জাপানি নারী হাতে চা নিয়ে আগন্তুক, এবং এখানে ছোট ছোট ছবি এবং কোনো ইলাস্ট্রেশন হ্যাঁ আছে, সেটাই দেখছিলাম। ইলাস্ট্রেশন, একটু ইলাস্ট্রেশন দেখতে পেলাম, বইয়ের মধ্যে ইলাস্ট্রেশন রয়েছে এবং সুন্দর ইলাস্ট্রেশন, দারুণ ইলাস্ট্রেশন। কে করেছেন ইলাস্ট্রেশনটা দেখি? অলঙ্করণ অনির্বাণ মিত্র। দারুণ, আমার যতগুলো অলঙ্করণ আমি দেখলাম এর বইয়ের মধ্যে আমার দারুণ লাগলো। সত্যি খুব সুন্দর একটা বই, এটাও খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, বোঝাই যাচ্ছে সব দিক থেকে। এবং অনুবাদও আমি এর আগে পড়েছি অনির্বাণ ভট্টাচার্যের। কিদো ওয়াকামোতোর লেখা পত্রপাঠ প্রকাশনী, এটা শুনলেই কেমন ডেজাভু বলে মনে হয় না? কারণ ইন্সপেক্টর হানসিচি সেম একটা কম্বিনেশন, পত্রপাঠের অনুবাদ করা বই, কিদো ওয়াকামোতোর লেখা। এবং হ্যাঁ, সেই বইটা পড়েই কিন্তু কিদো ওয়াকামোতোর এই বইটা কেনার আমার ইচ্ছা মনে জেগেছিল, কারণ হানসিচি পড়ার পরে আমি বুঝেছিলাম যে দারুণ একটা বই। এবং হ্যাঁ, হানসিচি ডিটেকটিভ কতটা ভালো না ভালো সেটা পরের কথা, কিন্তু হানসিচির গল্পগুলো কিন্তু আলাদা ধরনের, যারা পড়েছেন তারা সবাই জানেন। এবং আমি বলবো যারা পছন্দ করেন মাস্ট রিড, যারা ডিটেকটিভ পছন্দ করেন তাদের জন্য। এবং এই বইটাও আমার তো পড়ার জন্য খুবই, মানে এখনই মনে হচ্ছে ভিডিও বন্ধ করে শুরু করে দিই, এবং মোস্ট প্রবলি আমি এটাই করতে চলেছি শুরু। আপনারা কোন বই পড়ছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কিন্তু তার আগে লাস্ট বইটা দেখে যান। ভিডিওতে লাস্ট বই যেটা আছে সেটা হচ্ছে মরিস লেব্রার লেখা আর্সেন লুপে বনাম শার্লক হোমস, ভাষান্তর দীপ্তজিৎ মিশ্রর। এটা দীপ্তজিৎ মিশ্রের ভাষান্তর করা দ্বিতীয় বই এই ভিডিওতে। এটাও শব্দ প্রকাশনী থেকে প্রকাশিত হয় এবং 375 টাকা মুদ্রিত মূল্য। পাড়ির কুয়াশামাখা রাস্তায় এবং ফরাসি দুর্গের আনাচে কানাচে এবারে বুদ্ধির লড়াই। একদিকে আর্সেন লুপে, যাতে ফরাসি এই মানুষটি পেশায় চোর, তার বুদ্ধি যেমন ক্ষুরোধার, প্রভাবও তেমনই। তার প্রতিদ্বন্দ্বী হিসাবে হাজির লন্ডনের গোয়েন্দা চূড়ামণি শার্লক হোমস। এবারে শেয়ানে শেয়ানে কোলাকুলির পালা, একজনের অস্ত্র যুক্তি, অন্যজনের উদ্ধত্ত। বিশ্বসেরা চোরের সঙ্গে বিশ্বসেরা গোয়েন্দার মোকাবিলা নিয়েই আর্সেন লুপে বনাম শার্লক হোমস। তো বইটার এখানটা পড়েই বুঝতে পারছেন কত সুন্দর একটা এবং ইন্টারেস্টিং একটা জিনিস, যেখানে বিশ্বের সেরা একজন চোর শার্লক হোমসের সঙ্গে লড়াই করতে চলেছে। বুদ্ধির লড়াই, ঔদ্ধত্যের লড়াই, এবং কিভাবে এই লড়াইটা শেষ হবে বা কিভাবে এর কনক্লুশন হবে সেটাই জানার জন্য কিন্তু এই বইটা পড়তে হবে। বইটাতে মোট 3টে গল্প রয়েছে, বা রাদার দেন আমার বলা উচিত যে 2টো গল্প এবং একটা নোভেলা রয়েছে। শার্লক হোমস অ্যারাইভ টু লেট, দ্য ব্লন্ড লেডি, দ্য জিউস ল্যাম্প। এই বইটাতে কোনো ইলাস্ট্রেশন নেই। আর্সেন লুপে বনাম শার্লক হোমস, মরিস লেব্রার লেখা, ভাষান্তর দীপ্তজিৎ মিশ্র। এবং হ্যাঁ, শার্লক হোমসের সাথে কেউ যুদ্ধ করতে চলেছে এবং তিনি একজন চোর। এই যুদ্ধটা কীরকম সেটাই জানার জন্য কিন্তু এই বইটা আমি কিনেছি। এই 5টা বইয়ের মধ্যে আমি কোন বই আগে পড়বো এবং আপনাদের সামনে রিভিউ আনবো সেটা অবশ্যই আপনারা যদি কমেন্ট করেন সেটাই আনার চেষ্টা করব। আমি তো সবকটা বই পড়তে প্রচণ্ড এক্সাইটেড এবং খুব তাড়াতাড়ি সবকটা বই পড়বো এবং আপনাদের সামনে নিয়ে আসবো বলেই ঠিক করেছি। এই কটা দিন যতক্ষণ না আমি এই বইগুলো পড়ছি আপনারাও পড়তে থাকুন, খুব খুব পড়ুন, কমেন্ট করে জানান যে আপনারা কোন বই পড়ছেন। দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।